এক্সাইটেড। কালি বহু বছর হয়ে গেছে। আই থিঙ্ক আমি ভাবছিলাম 2018-19 আই থিঙ্ক কালি, আর 2025-এ ত্রৈলোক্য। সো এইরকম একটা সাবজেক্টের অপেক্ষাতেই ছিলাম আমি অ্যাকচুয়ালি। মানে ত্রৈলোক্য বহু বছর ধরে আমার করার ইচ্ছে ছিল। আহ, অবশ্যই একটু বড় আকারে সবারই ইচ্ছে থাকে, ইদার সিনেমা বা ফুল সিরিজ। আর ত্রৈলোক্যর গল্পটা এমন, মানে এত কিছু রয়েছে, মানে এত এলিমেন্টস রয়েছে, সেগুলো জাস্ট 40-45 মিনিটে টাচ করে যাওয়া ভেরি ডিফিকাল্ট টাস্ক। কিন্তু আমি বলবো যে এত অসাধারণ একটা টিম কাজ করেছে। যে মধুরা পালিত, যে প্রথম, মানে আমার আমার যে এপিসোডটা ডিরেক্ট করেছে, ওর প্রথম ডিরেক্টোরিয়াল স্পেস। ওকে সবাই ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে চেনে, বাট আই থিঙ্ক এই কাজটার দ্বারা ও নিশ্চয়ই প্রশংসিত হবে, ওর ডিরেক্টোরিয়াল ভেঞ্চার। আর খুব ভালো টিম এফোর্ট আমি বলবো। বাংলা জি5 এর ইনক্রেডিবল টিম, বাংলা টকিজ মানে নিতেশ আর নন্দিনী যারা প্রডিউস করেছে। সো 3 দিনের আমাদের কাজ ছিল, বা 3 দিনের মধ্যে ত্রৈলোক্যকে ছোঁয়া, মানে আমি বলবো একদম ইম্পসিবল একটা জব ছিল। বাট আমরা সেটা পসিবল করতে পেরেছি। অগেন স্ক্রিপ্টটাও মানে সেভাবে খুব সুন্দর করে লেখা হয়েছিল। কিছু কিছু ঘটনা, যে যে ঘটনা ওর জীবনে ঘটেছিল, সেগুলোকে আমরা টাচ করেছি। আর বেশিরভাগ আমি বলবো বাকি এপিসোড গুলোর থেকে এপিসোডটা আমার কোথাও একটা মনে হচ্ছে দিস ইজ মোর অফ আ সাইকোলজিক্যাল স্পেস, যেটা আমরা টাচ করার চেষ্টা করেছি আর কি। ত্রৈলোক্য সাইকোলজি কিরকম ছিল। ত্রৈলোক্য এমন একটা মানুষ যে খুব ছোটবেলায় বিধবা হয়ে গেছিল, তাকে পতিতাপল্লীতে বেচে দেওয়া হয়েছিল। সেখান থেকে তার সার্ভাইভালের লড়াই। যেই সময় ও এক্সিস্ট করতো সেই সময় বিনোদিনীও এক্সিস্ট করতো, সেই সময় বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানীও লিখছিলেন। সো এই তাবর তাবর সব পার্সোনালিটিস গুলো এক্সিস্ট করছে, সেইখানে দাঁড়িয়ে ওর সার্ভাইভালের লড়াইটা, ও যে গেম চেঞ্জার ছিল কিছু কিছু সময়। তুমি 1800 শতাব্দীতে পুরুষতন্ত্র মানে জোরদার, সেই পুরুষতন্ত্রের আহ, সব বিষয়টাকে একেবারে মানে তোয়াক্কা না করে, প্লাস ব্রিটিশ রাজ, সবাইকে মানে সবার সাথে মাইন্ড গেম খেলছেও। তো তার সাইকোলজি কি হতে পারে সেরকম একটা ক্যারেক্টার। তো যেটুকু তার সম্বন্ধে আমার পড়া ছিল এর আগে, কারণ ত্রৈলোক্য নিয়ে আমি আগেও অনেকবার কাজ করতে চেয়েছিলাম, বাট ইভেন্চুয়ালি প্রথমবার আমরা সাকসেসফুল হলাম। আই থিঙ্ক আমাদের টিম ফার্স্ট টাইম ত্রৈলোক্যকে নিয়ে কিছু করতে পারলাম আমরা। সো এটা ডকুমেন্টেড থাকবে। সেই হিসেবে আমি বলবো আমি খুবই খুশি, খুবই আনন্দিত যে এরকম একটা অসাধারণ কাজ আমরা করতে পারলাম। যেহেতু চরিত্রটার মধ্যে মাইন্ড গেম চলতো, তুমি নিজে মানসিকভাবে কিভাবে প্রস্তুতি নিয়েছিলে এই চরিত্রটাকে নিয়ে? আমার ওটাই খুব ইন্টারেস্টিং লেগেছিল, যেটা সহজে ধরা যায় না সেটা কিভাবে করা যায়। তো যেটা সহজে ধরা যায় না সেটা কিভাবে করা যায়। আর আম, মানে ওটাই। আর একটা জিনিস হচ্ছে যে মাইন্ড গেম বলতে, আমরা তো ছোটবেলা থেকে বহু সময় মাইন্ড গেম খেলেছি আর কি, মানে বিভিন্ন কাইন্ড অফ গেমস। কিন্তু ত্রৈলোক্যর ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, যেটা আর কি কাইন্ড অফ, আবার যে ও কোন জায়গা থেকে, মানে ভাবনা থেকে এতগুলো মানুষকে ঠকাতে পেরেছিল। মোর দ্যান এ সিরিয়াল কিলার আমি বলবো, ফার্স্ট শি ওয়াজ আ কন আর্টিস্ট। তো কি করে এই মানে পাশ কাটিয়ে যেতে পারলো। আর সত্যি কথা বলতে, ও যে সময় ছিল সেই সময় যে আহ আমাদের কি বলবো, যে ওকে ধরা যে খুব সহজ ছিল তা নয়। কারণ আমাদের অনেক রকম মানে একটা ক্রিমিনাল ধরতে গেলে, তাকে পাকড়াও করতে গেলে পুলিশের যে এফিসিয়েন্সি হতে হয়, সেটা আমার মনে হয় না ছিল তাদের থেকেও এফিসিয়েন্ট ছিল। তো নিজে অ্যাকচুয়ালি বলেছিল বলেই আর কি প্রিয়নাথ, যে পুলিশ অফিসারের ক্যারেক্টার কিঞ্জল করেছেন, আমরা দেখলে বুঝতে পারবেন যে ও সারেন্ডার করেছিল বলেই আমরা সবকিছু জানতে পারি। তো সারেন্ডার না করলে আমরা কিছুই জানতে পারতাম না। এইরকম একটা ঘটনা ঘটতে পারে বেঙ্গলে সেই সময় দাঁড়িয়ে 1880-80s-এ। তো আমার একটা জিনিস মনে হয়েছিল মাইন্ড গেমের ক্ষেত্রে, আহ, সেটা বাচ্চা হোক, বয়োজ্যেষ্ঠ হোক, পুরুষ হোক, নারী হোক, ওর ফোকাসটা খুব স্ট্রং ছিল। কারণ ওর সারা জীবন সার্ভাইভালের লড়াইটাকে খুব গুরুত্ব দিয়েছিল। সেটা শুধু ওর নয়, ওর আশেপাশে সবাই, মানে যারা ওকে সাপোর্ট করেছে। তো সেই সার্ভাইভালের লড়াই, কারণ যার আশেপাশে কেউ থাকে না, যাকে নিজেকেই একা সার্ভাইভ করতে হবে, তাকে বেস্ট হতে হবে। আর সে বেস্টটাই হতে চেয়েছিল।
সে সাধারণ কেউ হতে চায়নি। ত্রৈলোক্য সাধারণ কেউ নয়, একটা সাধারণ মেয়ের অসাধারণ গল্প। তাহলে তো এরকম ইয়া বলছি, যখন তোমার লুক বেরিয়েছিল তৈলক্যর লুকটা, বা আমরা যখন ট্রেলারে তোমার গ্লিমসটা দেখলাম, তোমার চোখের মধ্যে মানে তৈলক্যর যে ক্যারেক্টারটা, চোখের মধ্যে একটা অ্যাংস্ট ছিল, যেটা যখন অ্যাজ এ অ্যাক্ট্রেস তুমি যখন মানে অভিনয় করছো, এটা ইটস এ ডিফিকাল্ট টাস্ক উইদাউট এনি ডায়লগ, যখন ওই অ্যাংস্টটা দিয়ে মানুষের সাথে ইমোশনালি ওয়ান কানেক্ট করবে, ওটা অভিনেত্রী হিসেবে কতটা চ্যালেঞ্জিং ছিল। এবং তুমি এর আগেও বহু ওয়েব সিরিজ বা ছবিতে এই ধরনের চ্যালেঞ্জিং ক্যারেক্টার করেছো যেখানে ডায়লগ নেই, কিন্তু ওই এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন বা হ্যান্ড গেস্টার দিয়ে তুমি এই কানেকশনটা করেছো। তো তুমি এটা নিয়ে থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। ভালো, বাট সেটাই আমি এনজয় করি বেশি। আই লাভ সাইলেন্স, somehow I love silence. আর সবটা যে ডায়লগে বলে বোঝানো যায় তা নয়। কিছু কিছু আহ, সময় আমার মনে হয় অভিব্যক্তি কিছু আছে, সেটাও আর কি অনেক কিছু বুঝিয়ে দেয়। আশা করি তুমি বুঝতে পেরেছো, সেই জন্য প্রশ্নটা করলে। আর অ্যাংস্ট যেটা তুমি বলছো, হ্যাঁ, ওর ভিতরে একটা রাগ ছিল। ইটস এ ভেরি গুড পয়েন্ট উইচ ইউ বললি। ওর ভিতরে রাগ ছিল, এটাই কারণ হচ্ছে যে ও না দেবী চৌধুরানী না বিনোদিনী, নাও কারোর সাপোর্ট পেয়েছে সেভাবে। আর ওকে ঠকিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল, যেটা হতে চাইনি। বুদ্ধিটা বললে আসতেই চাইনি। সো কেন একটা মেয়েকে তার মানে ইচ্ছার বিরুদ্ধে যখন কিছু করতে হয়, তার ভিতরে অনেক রাগ, ঘেন্না, প্রতিশোধের যে বিষয়গুলো আমরা দেখতে পাই। আমি সেই ইমোশন গুলোকে একটু মিক্সড স্পেসে নিয়ে আসতে চেয়েছিলাম। and I hope you guys enjoy. তাহলে বলা যায় যে পাওলিতা মানে অ্যাজ এন অ্যাক্ট্রেস এর আগেও অনেকবার শুট করেছে, এরকম মাল্টিপল লেয়ারস ওয়ালা এত বেস রেট রয়েছে। আমার মাল্টি লেয়ার ক্যারেক্টার পছন্দ, আমার ডাইমেনশনাল ক্যারেক্টার কখনোই ঠিক না। না, বাট ঠিক আছে, সেটাও একটা চরিত্র, বাট মাল্টি ডাইমেনশনাল ক্যারেক্টার যদি আমার কাছে আসে, আমি সেটা সবার আগে চুজ করবো। Magnificent actors and actresses and the directors. This is gonna be a gala one. Thank you very much once again. থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আমি একটু ভিক্টর এবং রুশাদাকে বলবো একটুখানি মঞ্চে চলে আসার জন্য। ভিক্টর স্যার, ত্রৈলোক্য স্টোরি ইজ অ্যান ইমপ্রবাবল স্টোরি, কেউ কোনোদিন করতে পারে না। সো সেটা নিয়ে টেনশন ছিল। সেকেন্ড যেটা টেনশন ছিল যে আমি ফার্স্ট টাইম ডিরেক্ট করবো, অ্যান্ড অল এই বাকি চারজন তারা সবাই ডিরেক্টর্স, তারা সবাই নানা রকম অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড জিতে ফিতে বসে বসে আছে পাচ্ছে। তো এরা সবাই এত সিনিয়র ডিরেক্টর্সরা রয়েছে, তাদের সাথে কি করে কাজ করব। একটা জিনিস যেটা আমি মধুরা পালিতকে জানতাম অ্যাজ এ ডিওপি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি। সো শুধু আমি নই, ত্রৈলোক্য তারিণীর দ্বারা আমার মনে হয় অ্যাজ এ ডিরেক্টর মধুরা পালিতকে লোকে চিনতে পারবে, জানতে পারবে, অ্যান্ড শি হ্যাজ ডান ইনক্রেডিবল জব। প্লিজ ওর জন্য একটা জোরে একটা। আমি ইউজুয়ালি এত খুলে আমার কাছে ফোন এসেছিল, বাট সিন্স ইট ওয়াজ ত্রৈলোক্য তারিণী অ্যান্ড Z5 বাংলা অ্যান্ড ইউ, সো আই থট আই হ্যাভ টু গিভ দিস আ শট। অ্যান্ড ত্রৈলোক্যকে নিয়ে আমার বহুদিন কাজ করার ইচ্ছে ছিল। যে কথাটা বললো ইটস সামথিং ভেরি ইম্পসিবল, আমার মনে হয়েছিল ইটস সামথিং কার্সড, অ্যান্ড উই স্পোক অ্যাবাউট ইট। যে ত্রৈলোক্যকে নিয়ে যখনই কাজ করার কথা হয়, যে পরিচালক বা যে প্রোডাকশন থেকেই কাজ করার কথা হয়, সেটা কখনো হয়ে ওঠে না। সো আমার ওকে নিয়ে অনেক বছর ধরে রিসার্চ করা ছিল, যদিও বা আমরা একটু ছোট আকারে এটা করেছি, সেভাবে নয়। কারণ ওর জীবনে এমন এমন ঘটনা যেগুলো সত্যি একটা 40-45 মিনিটসে টাচ করে যাওয়া। হ্যাঁ, প্রথমত অন্য কাউকে কাস্ট করা হয়েছিল, কিন্তু যখন আমি সজল বারু বেছে নিয়েছি, তখন আমরা সবাই মিলে বসেই একটা ইনোসেন্ট ফেস খুঁজছিলাম। কিছু অডিশনস নিয়ে আমরা, ওর মধ্যে আয়ুষ এর অডিশন দেখে আমার মনে হয়েছিল এর মধ্যে ইনোসেন্সটা রয়েছে, যে ইনোসেন্সটা এই ক্রাইমের সঙ্গে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করবো। তো সঙ্গে সঙ্গে ওকে ডাকি এবং ওর সঙ্গে কথা বলি। আয়ুষও খুব অবাক হয়েছিল, ওকে সাধারণত এরকম নেগেটিভ চরিত্র কেউ দেয় না। আরও বলেছিল এইটার জন্য আমি প্রাণপণ খাটবো। সত্যি দারুণ কেটেছে। কিন্তু আয়ুষ একটা মানে বাচ্চা একটা ইনোসেন্ট ফেস তুমি বললে, আর ও অ্যাকচুয়ালি পজিটিভ ক্যারেক্টারই করে এসেছে। তো সেখানে এখানে গণসংযোগে ও কতটা কন্ট্রিবিউট করতে পেরেছে এটা তোমার মনে হয় অ্যাজ আ ক্রিমিনাল হিসেবে? দারুণ কন্ট্রিবিউট করেছে, দুর্দান্ত। মানে আমাদের একটা সাইকোলজিক্যাল মানে সাইকিয়াট্রিস্ট, তারপরে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে যারা
রিসার্চ করে, তাদের সঙ্গে আমরা বসে রিসার্চ করে যেগুলো যে ভাবনা চিন্তাগুলো বেরিয়েছে সেগুলোকে ওকে বোঝানো হয়েছে বসে। বলো বলো সময় কম পড়ে যাবে বাট দু তিনটে ইম্পর্টেন্ট কথা, যেহেতু হুব্বা শ্যামলটা আমি ডিরেক্ট করেছি, তার সঙ্গে শো রানার, তো এই ডুয়াল রোলটা খুব ডিফিকাল্ট করার সময়। তার কারণ হচ্ছে আমি যখন আমি মানে শো রানারের হ্যান্ডটা করছি তখন বাকিদের বলতে হচ্ছে এটা করো না, এটা বাজেটের সমস্যা আছে, টাইমের সমস্যা আছে। যখন ডিরেক্টর হ্যান্ডটা করছি তখন নিজেকে বলছি আমি জিনিসটা টাইপের জানি। সবার আগে ধন্যবাদ জানাবো বাংলা জি5কে এরকম একটা প্রজেক্ট ভাববার জন্য। রুষা ভিক্টর তাদের ধন্যবাদ জানাই, এবং তার সঙ্গে সঙ্গে নিতেশ নন্দিনী এবং বাংলা টকিজ যারা এইভাবে উপস্থাপন করবার কথা একসঙ্গে ভেবেছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলতেই হয়, শ্রীমন্তর সঙ্গে যখন আমার কথা, শ্রীমন্তর সঙ্গে দ্বিতীয় কাজ, তার আগে আবার বছর 20 পরে বলে আমরা একটা ফিল্ম করেছিলাম এবং সেটা যথেষ্ট রকম মানুষের মন ছুঁয়েছিল। তো আমার নিজের বিশ্বাস রয়েছে শ্রীমন্ত ছাড়াও বাকি এখানে যে যে পরিচালকেরা কাজ করেছেন। আমার বিরাট কিছু বলার নতুন করে সবাই বললেন আগে যারা বলেছেন। তো চেনম্যান একটা সিরিয়াল কিলারের গল্প বাংলায় যা হয়েছে, তো সেটা এবার এই ধরনের কাজ করা খুব রেয়ার এখানে। তো সেটা আমি থ্যাংক বাংলা জি5 একটা শো করা। লোকাল আমার ইন্ডাস্ট্রির বন্ধুদেরকে একই প্রশ্ন করেছি, আমার যারা পরিচালক বন্ধু, অভিনেতা বন্ধু, যে আমাদের এখানে ডার্ক কন্টেন্ট কেন এক্সপ্লোর করা হয় না, বা আমাদের এখানে থিম্যাটিক অ্যান্থোলজিস কেন এক্সপ্লোর করা হয় না। আর সবসময় আমাদেরকে বোঝানো হয়েছে না এটা লোকে খাবে না, এই রিস্কটা কেউ নেয়নি এর আগে বিফোর জি5। মধুরার মতো আমারও ডেবিউ, তবে সিরিজে। আমি কোনো সিরিজে এর আগে কাজ করিনি, কিন্তু খুব একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়নি। আই হ্যাড আ লাভলি টিম, জি5 টিম, থ্যাংক ইউ। গণশত্রু কারণ কি, এই যে 5টা গল্পই আপনারা দেখবেন, এই 5টা গল্পই হচ্ছে ক্রিমিনালস অফ বেঙ্গল। 5 জন প্রচন্ড নাম করা ক্রিমিনাল যাদের কেসগুলো বাংলাকে সেই সময় নানান এরাতে পুরো নাড়িয়ে দিয়েছিল। তো সেইখানে কোথাও গিয়ে আমরা গণশত্রু এই জন্য নাম যে any kind of killing বা any kind of anti-social activity is against the public. So সেই জায়গাতে গণশত্রু এই 5টা মানুষ যারা, এই 5টা ভিলেন যাদেরকে বলা হচ্ছে, তাদের ঘটনা যেটা হচ্ছে তারা they was against the people. তো সেই জায়গা থেকে গণশত্রু। এবং এখানে আপনাদের ট্যাগলাইনে রয়েছে যে চেনা শত্রুর অচেনা গল্প। এই মানে এইটার মানে হিসেবে কি? কারণ কি আমরা যেটা চেষ্টা করেছি 5টা গল্পতেই, যে এই 4-5টা ঘটনা তো সবাই জানে, এগুলো খুব নোন গল্প, প্রচন্ড পাবলিসাইজড, আর প্রচুর নিয়ে পড়াশোনাও হয়েছে। কারণ কি 1880s থেকে গল্প শুরু হচ্ছে, 2009-এ গিয়ে শেষ হচ্ছে। এত কটা গল্প আমরা রেখেছি, এত ইরাজের গল্প রয়েছে। কিন্তু এই ঘটনাগুলোর পিছনে মনুস্তত্ত্বগুলো কি ছিল, এই মানুষগুলো কারা ছিল, এই লোকগুলো যে ক্রাইমগুলো করলেন, তারা হঠাৎ করে ক্রাইমগুলো করলেন কেন, তাদের ভাবনা চিন্তা কি ছিল, কোন জায়গা থেকে এসেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের ভাবনা চিন্তা কি। বা একটা ক্রাইম করার পিছনে তো অনেক মেন্টাল প্রিপারেশন থাকে, বা একটা মেন্টাল কারণ থাকে, একটা সাইকোলজিক্যাল রিজনস থাকে। তো সেই সাইকোলজিক্যাল রিজনস গুলোকে ধরার আমরা চেষ্টা করেছি। তো সেই জন্য ইটস জাস্ট নট অ্যাবাউট দ্য ক্রাইমস ইটসেলফ, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু কমিটেড দ্য ক্রাইমস, আর তাদের কেন কারা ক্রাইম গুলো করলেন, তারা কি ভাবলেন, তারা কোন সময় থেকে উঠে এসেছেন, সেই সময়টা তখন কিরকম ছিল, এই পুরো জিনিসটাকে নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। আর ম্যাম যদি আমরা কাস্ট গুলোকে দেখি, কাস্ট গুলোর মধ্যে অনেকে যারা খুব বোল্ড, যেমন আমরা পাবল দামকে দেখতে পাবো, তো সেই ক্ষেত্রে ওদেরকে বোল্ড বলে তাদের নেওয়া হয়েছিল না না, এরকম বোল্ড বলে তাদেরকে নেওয়া কোনোদিনই হয় না। এরা সবাই 5 জন। শোনো, যখন এরকম কাজে আমরা নিই তখন দুটো জিনিস ম্যাটার করে। এক হচ্ছে অবভিয়াসলি তারা কিরকম অ্যাক্টার্স, এন্ড অল অফ দেম আর ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স। আর বি হচ্ছে ভেরি ক্লোজ টু দ্য রিয়েল পিপল। আমরা চেষ্টা করি তাদের মুখের সাথে, তাদের গড়নের সাথে, তাদের গঠনের সাথে যাতে মিল থাকে। নয়তো তোমরাই বলবে দেখে নিয়ে যে এর সাথে তো কোনো মিলই ছিল না, একে তো এরকম মতন দেখতেই নয়, কেন একে নেওয়া হলো। তো সেটাও একটা কারণ যে এই মানুষগুলোকে যারা রিয়েল, যারা ক্রাইম গুলো করেছিলেন তাদের সাথেও দেখতে। So it is a twofold thing যে they look like the people who have committed the crimes, and also they're fantastic performers and fantastic actors. কারণ কি এই সবকটা গল্পে পুল অফ করার জন্য আমাদের সবকটা গল্পের জন্য খুব পাওয়ারফুল অ্যাক্টার্স দরকার ছিল। তো মোর দ্যান এনিথিং আই থিঙ্ক বিকজ অফ দেয়ার অ্যাক্টিং প্রাউয়েস দে আর বিং কাস্টেড। আচ্ছা, বাংলায় থেকে বাংলায় আতঙ্ক ছড়াচ্ছেন, তাও একটা শত্রু নয়, গণশত্রু। পার পাবেন তো?
এটা তো দেখো পার পাওয়ার ঘটনা তো নয়। ঘটনা হচ্ছে এরা তো কেউ কেউ অবভিয়াসলি ম্যাক্সিমাম এরা সবাই অলরেডি কনভিক্টেড, অনেকে জেলে আছেন, অনেকে মারা গেছেন। তো কনভিকশন তো দেখো ইন্ডিয়ান জুডিশিয়ারি দেবে, তো সেটা এদের সবাইকে দিয়েওছে। কিন্তু আমাদের গল্পটা বলার কারণ হচ্ছে যে এই ঘটনাগুলোর পিছনে মানুষগুলোর সাথে একটু চেনা। কেন কি সবসময় ভিলেনদেরকে তো খুব ব্ল্যাক পোর্ট্রে করা হয়, আমরা ব্ল্যাকই দেখাচ্ছি, কিন্তু তার মধ্যে ব্ল্যাকটা হওয়ার কারণটা কি? এটা ব্ল্যাক কেন কি এটা হয়তো আমাদের কোথাও কি বুঝতে হবে যে নট অল ভিলেন্স আর বর্ন, সাম ভিলেন্স আর মেড। তার সো ভিলেনের আসল ভিতরের ভিতরের মানুষগুলো কি, তাদের মনস্তত্ত্বটা কি, সেটাই আমাদের বোঝার চেষ্টা। তোমরা সবাই রয়েছো, তো সেখান থেকেও আরো একটা অদ্ভুত টেনশন কাজ করছিল। এখন আমি খুবই টেন্স। হোপ ফর দ্য বেস্ট। ট্রেলার দেখে তো এখনো অব্দি রেসপন্স ভালো পেয়েছি, অনেক মানুষ দেখেছেন, ট্রেলারের রেসপন্স ভালো, তো আশা করছি। থ্যাংক ইউ বাংলা জি5। নীতিশজি আমাকে একদিন ফোন করে বললো, শুরু তো কি করছো, দেখা করবে, সেই দিয়ে শুরু। এবং গিয়েই প্রথমে দেখলাম কি একটা ডান দিকে একটা তলোয়ার রাখা আছে, জানতাম নাকি সেটা পরে আমি এই এপিসোডে ইউজ করবো। এনিওয়ে সেটা দিয়ে শুরু। সো থ্যাংক ইউ বাংলা জি5, রুষা, মাই প্রডিউসার নীতিশজি এবং আমার ডিরেক্টর সায়ন। এটা আমি এই গল্পটা মানে এই সিরিজটার মধ্যে চেইনম্যান সেগমেন্টটা বলেছি, মানে করার চেষ্টা করেছি। তো 5 জন ডিরেক্টর, 5 জন খুব ইন্টারেস্টিং ট্যালেন্টস মানে আমাদের সাথে কাজ করেছেন। তারা একটা মানে গল্প বলেছেন এখানে। গল্প বলতে মানে দিস আর অল বেসড অন রিয়েলিটি, যেমন গল্পগুলো বলা হয়েছে। তো এটা খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট যে 5 জন নোটোরিয়াস ক্রিমিনাল, খুব কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার্সদের নিয়ে এরকম একটা ডকুফিকশন, এই ধরনের কাজ আমার মনে হয় বাংলায় খুব একটা হয়নি। বিদেশে এই ধরনের কাজ এখন খুব পপুলার, আমরা সবাই দেখিও যে বিভিন্ন ক্রিমিনালের, বিভিন্ন সিরিয়াল কিলারের মাইন্ড নিয়ে তারা কিভাবে অপারেট করেছেন, সেরকম এরকম এরকম থ্রিলার মোডে গিয়ে এরকম তাদের মানে জার্নি দেখানো হয়। তো এটা সেদিক দিয়ে বলতে গেলে বাংলায় যে ধরনের সিরিজ হয়ে থাকে এই মুহূর্তে, তার মধ্যে খুবই এটা স্ট্যান্ড আউট করবে, খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স। এবং যেটা এটার ইউএসপি বিগেস্ট হচ্ছে যে এটা মানে ক্রিমিনালের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পগুলো, কেন একটা ক্রিমিনাল হচ্ছে, তার জার্নি কি, অনেক সময় ফ্রম চাইল্ডহুড দেখানো হয়েছে, হাউ হি গ্রিউ আপ, হাউ লাইক দিস পিপল ended up being who they are। তো সেটা একটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইনোভেটিভ জার্নি হয়েছে। তো দর্শককে এটা ডেফিনেটলি একদমই একটা ইউনিক এক্সপিরিয়েন্স দেবে, এটুকু বলতে পারি। আমি যে পার্টিকুলারলি গল্পটা করেছি সেটা চেইনম্যান বলে একটি ক্রিমিনালের, যেটা পশ্চিমবাংলায় খুব রেয়ারলি একটা মানে সিরিয়াল কিলিং এর ঘটনা। আমরা ছোটবেলায় শুনে এসেছি স্টোনম্যান বলে একজন সিরিয়াল কিলার ছিলেন, যাকে এখন অ্যারেস্ট করা হয়নি। তো তার এত বছর পরে যেখানে আমাদের ডোর স্টেপে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা মেনলি কালনা জেলার ঘটনা। তো এরকম একটা সিরিয়াল কিলিং এর ঘটনা, যেরকম and this guy murdered some 17-18 women in a span of 5 years। তো এরকম একটা ঘটনা যে ঘটেছে সেটা আমি জানতাম না। তো সেটা আমার মনে হচ্ছে এই গল্পটা এতটা ইন্টারেস্টিং, যেটাকে মানে মানুষের সামনে নিয়ে আসাও দরকার ছিল। তো সেই জন্য এটা আমরা চেষ্টা করেছি খুব থ্রিলিং ওয়েতে বলার। যদিও খুব বিষয়টা সেন্সিটিভ, যেহেতু দ্য রিয়েল ভিকটিমস আর স্টিল দেয়ার, দ্য ফ্যামিলি সার্ভাইভার্স আর দেয়ার। তাদের প্রতি একটা সেন্সিটিভিটি মেনটেন করি, খুব ব্যালেন্স করে আমাদের কাজটা করতে হয়েছে। তো বাট আই থিঙ্ক এটা যেটা বললাম একটু আগে, যেটাও চেইনম্যান লোক কেন হয়, তো ইটস হিজ জার্নি টু হিজ ওন মাইন্ড, টু দ্য ডিপেস্ট কর্নার্স অফ হিজ মাইন্ড। তো কেন সেই এরকম একটা মানে নোবডি ইজ এ বর্ন ক্রিমিনাল, কেন ওরকম হয়ে গেল, তার পিছনে কি কারণ ছিল, সোশিও ইকোনমিক্যাল বা পার্সোনাল রিজনস কি ছিল, সেগুলো হ্যাভ ট্রাইড টু কভার। দেখা যাক কিরকম লাগে দর্শকের। Everybody যারা রয়েছে on stage, the dream team of খুব ইন্টারেস্টিং, এবং প্রথমে ধন্যবাদ জানাবো যে বাংলা জি5 টিমকে এই ধরনের একটা সিরিজ ভাববার জন্য। মানুষ যখন দেখবেন, দর্শক যখন দেখবেন, তারা যেভাবে গল্পগুলো দেখেন তার থেকে আলাদা একটা ধরনে কিন্তু উপস্থাপিত করা হবে গল্পগুলো। বাংলায় যে ত্রাস চরিত্রগুলো ছিল, যেগুলো মানবতার বিরুদ্ধে তৈরি হওয়া চরিত্র, যারা লোভ, ক্ষমতা সেটাকে পুরো রক্ত দিয়ে মাউন্ট করেছিল, এরম 5টা চরিত্রকে বেছে নেওয়া হয়েছে। সেখানে তৈলক্য তারিণী, রশিদ খান, সজল বারুই, চেইনম্যান এবং আমার চরিত্র হুব্বা শ্যামল। 5 জন ডিরেক্টর ডিরেক্ট করেছেন। আমি যদি হুব্বা শ্যামলের ক্ষেত্রে বলতে যাই, আমার এখানে পরিচালনা করেছেন শ্রীমন্ত সেনগুপ্ত। শ্রীমন্তের সঙ্গে এর আগে একটা কাজ করেছিলাম, আবার বছর 20 পরে। ফিল্মটা যথেষ্ট রকম মানুষের পছন্দ হয়েছে। অর্থাৎ এই পরিচালক আমায় চেনেন, আমিও তাকে কিন্তু চিনি। এটা একটা বেনিফিট বলা যায়।
এবং আমার সঙ্গে কাজ করেছেন প্রচুর নতুন অ্যাক্টর, অন্তত যাদের সঙ্গে আমি নতুন করে কাজ করলাম। ওয়ান্ডারফুল প্রত্যেকেই। হুব্বা শ্যামল আমরা জানি যে হুগলিতে ত্রাস ছিল 9-11 এই সময় জায়গাটাতে ক্ষমতায়ন, তোলাবাজি, তার একটা বড় ইন্ডাস্ট্রি খুলেছিল এবং যেটা হুগলি জেলা থেকে শুরু করে, হুগলি কন্যাগর থেকে শুরু করে ছড়িয়ে পড়েছিল হাওড়া, পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং হিউজ গ্যাং লিডার সে একটা হয়ে উঠেছিল। এবং তার বিখ্যাত কাট ছিল পইতে কাট, গলা থেকে কোমর অব্দি আড়াআড়ি ভাবে ফালা ফালা করে দেওয়া হতো, আর রক্তের বিন্দু যখন তার মুখে ছিটকে লাগতো মার্ডার করবার সময়, সে অসম্ভব একটা প্লেজার পেত। তো এই ধরনের একটা চরিত্র সেটাকে ফিল করা বড়ই কঠিন, এবং এই ক্ষেত্রে ডিরেক্টর এবং এন্টায়ার টিম যদি সাহায্য না করতো, আমার মনে হয় যে আমরা এখানে যারাই অভিনয় করেছি এই 5টা গল্পের 5টা মূল চরিত্র হিসাবে, আমাদের শুধু আমার একার নয়, সবার ক্ষেত্রেই বড়ই কঠিন হতো। কারণ এই পার্টিকুলার অপরাধ জগতে ডিসেকশন এইভাবে করা হয়নি। অপরাধীর মনোজগতে ঢুকে তার মতো করে গল্পটা বলে। এর আগে আমরা অন্য পার্সপেক্টিভ থেকে দেখেছি যে মানুষ কিভাবে তাদের দেখছেন, তবে এবার হুব্বার চোখ দিয়ে হুব্বা শ্যামলকে দেখা এবং তার সঙ্গে সঙ্গে অরিজিনাল অ্যানালিসিস, তাদের যারা চিনতেন, জানতেন বা জড়িয়েছিলেন কোনোভাবে, তাদেরও কিন্তু ইন্টারাকশন রয়েছে, যেটা কিন্তু রেয়ার। ওয়েব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ধরনের একটা কাজ নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং। আর অল দ্য অ্যাক্টার্স এখানে যারাই রয়েছে, আমি এক্ষেত্রে অবশ্যই বলবো যে তারা আমার অত্যন্ত প্রিয় অ্যাক্টর। সেটা একদম সর্বকনিষ্ঠ আয়ুষ থেকে যে সজল বারুই করেছে, বা চেনম্যান দেবপ্রিয় থেকে শুরু করে এই দুজন যারা আমাদের থেকে বয়সে একটু ছোট, তার সঙ্গে সঙ্গে আমি পাউলি দাম, ত্রৈলোক্য তারিণী করেছে, এবং সুব্রত দত্ত যে রশিদ খান করেছে। আমার এই দুই বন্ধুর কাজের আমি বরাবরই খুব ভক্ত। তার সঙ্গে সঙ্গে আয়ুষ এবং দেবপ্রিয়, তাদের কাজ। তো আমার নিজের মনে হয় যে মানুষের বিশ্বাসযোগ্যতা যাতে অর্জন করতে পারা যায়, সেইভাবে একটা কাজ হয়েছে। এবং এই কাজটার সঙ্গে সঙ্গে কোথাও যেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলা ওয়েব ইন্ডাস্ট্রিতে গল্প বলার যে ধরনটা মানুষ চাইছেন, অডিয়েন্স চাইছেন, সেইটাকে কোথায় একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় আনা যাবে, এবং বাকিরাও এই ধরনটাকে বোধহয় আত্মীকরণ করবার ক্ষেত্রে, আমি ফলো করা বলবো না, অনেক বেশি সুবিধা হবে। রক্ত, ড্রামা, ডার্ক সাইডের ওপরে আমাদের একটা আগ্রহ থাকেই, কারণ আমরা অধিকাংশ মানুষ অপরাধ জগৎ সম্পর্কে জানতে যতটা ইন্টারেস্টেড হই, থ্যাংক গড এবং ঈশ্বরের আশীর্বাদ যে আমরা অপরাধ জগতের সঙ্গে জড়াতে একদমই ইন্টারেস্টেড নয়। তো অডিয়েন্সের পরতে পরতে যে ড্রামা দেখার যে ইচ্ছা, এদের জগতে কোন কারণ থেকে এরা অর্থ, ক্ষমতা, রক্তের প্রতি তাদের আকর্ষণ, এটাকে তারা জানবে। কারণ আমরা প্রত্যেক মুহূর্তে খবরের কাগজে বা বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই 5টা চরিত্র যারা চিরকাল আলোচনা তৈরি করেছিল যে এমনটাও মানুষ হতে পারে, সেই মানুষদেরই গল্প যারা মানুষের মধ্যে থেকেও অমানুষতা, মানে অমানুষ হয়ে উঠবার একটা সাম্রাজ্য তৈরি করেছিল। ইটস রিয়েলি অ্যামেজিং এন্ড ইন্টারেস্টিং একটা কন্টেন্ট, এবং আমাদের বোধহয় সতর্ক থাকবারও কোথাও একটা বার্তা এই সিরিজের মধ্যে দিয়ে সমাজের কাছে কিন্তু আসবে, যে যাকেই আমরা যেমনটা বাইরে থেকে দেখি না কেন, তার ভেতরে ঘাপটি মেরে রক্তাক্ত কোন ইচ্ছাটা বসে রয়েছে, সেখান থেকে অ্যালার্মের মতো করে আমাদের সজাগ হয়ে যাচ্ছে। দাদা তোমাকে ইমোশনাল চরিত্র দেখা গেছে, আর এখানে একটা অন্য চরিত্র একেবারে। তো সেখানে নিজের মেন্টাল প্রিপারেশন কেমন ছিল হুব্বা শ্যামল করতে গিয়ে? দেখো, একটা জিনিস মনে হয় যে একজন অ্যাক্টরের কাজ একদম খুব সিম্পল। জল, খাবার যেমন দেওয়া হয়, জল দেওয়া হয় যখন খাবার জল, সে গ্লাসের মতো, গ্লাসের শেপ যেমন হয় আমাদের ঠিক তেমনটাই হয়ে ওঠা, এটা বেসিক একটা দায়িত্ব আমাদের মধ্যে পড়ে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, আমি আমাদের দর্শকদের ধন্যবাদ জানাবো
যে কিছু অ্যাক্টরদের বেছে নেন মানুষ, আমি তাদের বিভিন্ন ধরনের চরিত্রে দেখতে চাই। তা আমি লাকি এনাফ ঈশ্বরের কাছে এবং আমাদের অডিয়েন্সের কাছে আমাদের কয়েকজন অ্যাক্টর রয়েছেন যাদেরকে নানান চরিত্রে দর্শক গ্রহণ করেছেন, ভালোবেসেছেন, প্রত্যাখ্যান করেননি। আদারওয়াইজ একটা জেনারেল ঘটনা ঘটে যে আমরা কিছু কিছু অ্যাক্টরকে কিছু কিছু ধরনের চরিত্রেই কিন্তু দেখবো বলে একটা খাপে পুরে ফেলবার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমি বলবো যে কিছু প্রযোজক এবং পরিচালক তাদেরও কিন্তু ভাবনার দরজা বা জানলাটা আরেকটু প্রশস্ত করে খুলে দিলে ভালো হয়। ওয়ান্ডারফুল অ্যাক্টর্স রয়েছেন আমাদের বাংলা ফিল্ম বা ওয়েব ইন্ডাস্ট্রিতে বা বাংলার মাটিতে, হু ক্যান ডু এনিথিং, যে কোনো চরিত্র, নট অনলি মি। তো ফলত সেই যে এক্সপোজারটা, যে তারা আরো কি কি পারেন, মানে শুধুমাত্র তিনি কি রবীন্দ্রসঙ্গীতে গাইতে পারেন, নাকি নজরুল গীতিটাও পারেন, নাকি উত্তর প্রসাদটাও পারেন, নাকি টুংরি বা টপ্পাটাও পারেন, সেটার জন্য তাদের প্ল্যাটফর্মটা দিতে হবে। এবং আমার নিজের যেটা মনে হয় যে এখানে প্রচুর অ্যাক্টর রয়েছেন এবং আমি একজন সেই ধরনের অভিনেতা হিসেবে মানুষের আশীর্বাদ পেয়েছি যে কখনো ট্র্যাজেডি করছি, কখনো কমেডি করছি, কখনো সিরিয়াস, কখনো চূড়ান্ত রকম নেগেটিভ। জার্নিটা খুবই এক্সাইটিং ছিল, তার কারণ এরকম ধরনের চরিত্র আমি কখনো করিনি এবং সিরিজও এটা আমার প্রথম। তো সব মিলিয়ে একটা এক্সাইটমেন্টও ছিল এবং টেনশনও কাজ করছিল যে প্রথম সিরিজ, এরকম মানুষেরা সাথে রয়েছেন যাদেরকে নিয়েও আরো 4টে এপিসোড হচ্ছে, তার মধ্যে একটা এপিসোড আমাকে নিয়ে যাবে। সো আমি যাতে আমার ঠিক জিনিসটা ডেলিভারি করতে পারি এবং ডেলিভার করতে পারি এবং যাতে ডিরেক্টরেরও পছন্দ হয়, গোটা সবার যাতে পছন্দ হয়। এখন তো খুব ভালো লাগছে যে ট্রেলার রিলিজ হওয়ার পর আপাতত সবার থেকেই ভালো রেসপন্স পেয়েছি। রুদ্রদাও বলছিল, পাওলিদিও বলছিল, সুব্রত আঙ্কেল বলছিলেন, দেবপ্রিয়দা বলছিলেন। সো এরপর তো আরো আশা অনেকটা বেড়ে গেছে। দর্শকরাও ট্রেলার দেখে ফেলেছেন, অলরেডি 20 মিলিয়ন প্লাস ভিউজ হয়ে গেছে। সো প্রচন্ড হোপফুল যে 16 বছরের এরকম একটা খুনির চরিত্র অভিনয় করেছি এবং প্রথম কাজই এতটা, মানে সিরিজে আমি বলতে চাইছি যে প্রথম কাজই এতটা একটা ডার্ক থিমের উপর কাজ যে হয়েছে এবং সেটার যে পার্ট হতে পেরেছি, এটা আমাকে প্রচন্ড এক্সাইট করছে এবং হোপফুলও রয়েছি। এরকম ছোট বয়সে এরকম ডার্ক চরিত্র এবং সেটাকে তুলে ধরা কোথাও গিয়ে কি ডিস্টার্ব ফিল হয়েছিল? না, ডিস্টার্ব অ্যাকচুয়ালি ফিল করিনি সেই অর্থে, বাট আমার না, হ্যাঁ মানে আমার না বুঝতে ইচ্ছে করছিল যে মাথাটা কেমন, যে মানে ইউজুয়ালি 16 বছরের বাচ্চারা আজকের দিনেও দাঁড়িয়েও দেখলে ফোন ঘাটে বা ঘুরে বেড়ায়, পার্টি করে, ম্যাক্সিমাম স্কুল যায়। তো সেখানে গিয়ে একজন 16 বছরের ছেলে যে অলরেডি পুরো জিনিসটা বিভিন্ন ইংলিশ সিরিজ, টিভি শোজ দেখে সে এতটা মাথার মধ্যে বসিয়ে নিয়েছে, একটা সিন সে তৈরি করে নিয়েছে এবং সবাইকে নিয়ে সে মা বাবাকে খুন করার জন্য এটা এক্সিকিউট করছে, তার মাথায় সে 16 বছর বয়সে এটা ভাবছে। এইটাই আমার কাছে বলতে পারো যে 16 বছর বয়সে কিভাবে ভাবছিল, মানে বাইরের পরিস্থিতির মাঝখানেও আর কি। তো এটাই আর কি, এবার দর্শকদের ওটাই দেখার যে পার্সপেক্টিভটা, দর্শকরা কি ভাবছেন, দর্শকদেরও কি মনে হচ্ছে, ওই সিচুয়েশনে দর্শকরাও কি ডিসিশন নিতেন। এইটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ এখানে ক্রিমিনালদের পার্সপেক্টিভটা দেখানো হয়েছে। সো দর্শকরা ঠিক করবেন ওনারা যে ওরা ঠিক করেছে না ভুল করেছে। ডেফিনেটলি আমার প্রচন্ড ইচ্ছে ছিল। আমার এমনি একটু যা কাজ দেখেছিলাম বাইরে, সেখানে সাইকোপ্যাথ চরিত্র করার আমার খুব ইচ্ছে ছিল এবং প্রথম দিনই এসে আমি সমীকদাকে বলেছিলাম যে আমার এরকম করার খুব ইচ্ছে ছিল। ফাইনালি ইটস হ্যাপেনিং সজল বাড়ির মাধ্যমে। তো আমি বাইরের কাজ যা দেখেছিলাম সেইগুলো সমস্ত বড় বয়সী এবং সব চরিত্রগুলোও বড় ছিল বয়সটা, এবং আমার কাছে যখন কাজটা আসে এটাই হয় আর কি, অদ্ভুত ব্যাপার আমাদের এখানে যে এটা 16 বছর বয়সের একটা চরিত্র। তো আমাকে ওটা তখন ভাবতে হচ্ছিল যে 16 বছরের ছেলেটা কি ভাবতে পারে বা কোন জায়গা থেকে এটা করছে, বা সত্যি কি ওর এই ইমোশনটা হার্ট হয়েছে যার জন্য ও এতটা দুঃখ পেয়ে এই জিনিসটা করলো। যতই দুঃখ পেয়ে যাও, তুমি কি এটা করতে পারো? তো এই কোয়েশ্চেন গুলো নিজের ভেতর থেকে অ্যারাইজ ডেফিনেটলি হচ্ছিল, বাট পোর্ট্রেট তো ডেফিনেটলি ওটা করেছি যেটা অন প্রসেসে ও করেওছে এবং যেটা আমাদের স্ক্রিপ্টে ছিল। সো ইয়াপ, সমীকদার কথা শুনে পুরো জিনিসটাই ওইভাবেই পোর্ট্রে করার চেষ্টা করেছি। আশা করছি, এখন ওয়েট করে রয়েছি 31 অক্টোবর রিলিজ হোক, দর্শক দেখুক গণসূত্র এবং দর্শকের কি রেসপন্স হয়। খুবই ভালো। আমি তো আজকে শুনলাম বাংলা জি5 এর
রুষার এবং ভিক্টর এবং শ্রীমন্ত ওরা ছিল, ওরা বললো কি 50 দিনে পুরো ব্যাপারটাকে ওরা ফাইনালাইজ করে দিয়েছে, মানে আজকে আমরা ট্রেলার দেখতে পাচ্ছি, এটা হিউজ থিং। আমি যারা যারা বাংলা জি5 ক্রিয়েটিভ পোস্টে আছেন, রুষা, ভিক্টর এবং শ্রীমন্তকে অনেক অনেক থ্যাংক ইউ বলবো, এবং আমি নীতিশজিকে বলবো আমার সিলেক্ট করার জন্য, কারণ হঠাৎ একদিন নীতিশজি বলে সুব্রত জি क्या कर रहे हो, मैंने बोला, ও আমার সঙ্গে হিন্দিতে কথা বলে, मैंने बोला मैं घर में बैठा हूँ, कहाँ रहते हो, मैंने बोला गॉल्फ, बोला हमारा तो घर, मेरे घर तो ऑफिस तो नजदीकी है, आ जाओ, मैंने बोला हाँ ये तो वॉकिंग डिस्टेंस है। তো বিকেল বেলা গেলাম, বিকেল বেলা যাওয়ার পর কথা বললো, তখন বললাম আপনি দুদিনে করবেন রাশিদ খান, বললো দেখি না স্ক্রিপ্টটা আসুক না, এবং আলটিমেটলি আজকে ট্রেলার আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লেগেছে কাজ করে। এবং বাংলা জি5 এর সঙ্গে কোথাও না কোথাও আমার মনে হয় একটা অনেকগুলো কাজ, একটা অলরেডি ছবিও রিলিজ হয়েছে ম্যাডাম সেনগুপ্ত, আরেকটা ছবি রিলিজ হবে নভেম্বরে, তার আগে লালবাজার করেছিলাম, সেটা দুটো ল্যাঙ্গুয়েজে ছিল, তার আগে কাটায় কাটায় ছিল, তো অনেকগুলো কাজ বাংলা জি5 এর সঙ্গে হচ্ছে, তো সামাও একটা রিলেশন আছে। এবং দুদিনে কাজটা করাটা একটু চাপ ছিল, কিন্তু আমার মনে হয় অল ক্রেডিট গোজ টু দা ডিরেক্টর এবং তার টিম, এবং শুভদীপ আমাদের ডিওপি, একটারও খুব ভালো ছিলেন, ছন্দক ছিল। এবং আমরা যদিও একসঙ্গে আসিনি, তবুও আমি বলবো পাওলি, রুদ্রনীল, এরা এই দুজন তো আমার প্রায় অ্যাক্টিং ক্যারিয়ার যখন শুরু করছি তখন থেকে, এবং আয়ুষও খুব ভালো কাজ করেছে, দেবপ্রিয়র সঙ্গে তো রিসেন্টলি আমি 3-4টে কাজ করে ফেললাম, তো খুবই ভালো লাগছে। এবং এটা যেভাবে মার্কেটিং করেছে বা যেভাবে আমি দেখতে পাচ্ছি ট্রেলারের ভিউজ, আমার মনে হয় এটা একটা হিউজ সাকসেস হবে, এবং দর্শকরা বলবেন যে সিজন 2 আনুন। সো প্লিজ জি5, বাংলা জি5 অ্যাপ আপনারা ডাউনলোড করুন, এবং 31 অক্টোবরে দেখুন, আমাদের রিলিজ হচ্ছে, সময় পেলে দেখে ফেলুন গণশত্রু, এবং ট্রেলার তো রিলিজ হয়ে গেছে, দারুণ ভিউজ, আপনারা চটপট ট্রেলারটা দেখে ফেলুন। আমি না প্রথমেই যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ডার্ক, নেগেটিভ, এই ডিসক্রিপশন গুলোকে আমি যতটা পেরেছি নিজের অ্যাকাউন্টেবিলিটির ভেতরে আমি আনি। সেটার কারণ হচ্ছে যে যেই মুহূর্তে আমরা এই ট্যাগ গুলোতে সাবস্ক্রাইব করা শুরু করে দিই অভিনেতা হিসেবে, তখনই আমাদের মনে হয় যে আচ্ছা এই চরিত্রটা তো সিরিয়াল কিলার বা ভিলেন বা এই সেই অমুক তমুক, তাহলে একে এইভাবে পোর্ট্রে করা উচিত। তো আমি সেটাতে যাইনি, মানে শুনতে খুব খারাপ লাগবে, হয়তো পলিটিক্যালি ইনকারেক্ট লাগবে, কিন্তু আমি একজন সিরিয়াল কিলারকে পোর্ট্রে করছি, বাট তাকে বোঝাটাও তো খুব ইম্পর্টেন্ট, সো দ্যাট ইট ক্যান বি অ্যাকুরেট অ্যাজ আ পোর্ট্রেয়ার। তো আমি যখন ওনার ব্যাপারে পড়াশোনা করেছি, আমি খুব নিউট্রাল জায়গা থেকে শুরু করেছি, ওনাকে বোঝার চেষ্টা করেছি, ওনার মোটিভেশনস বোঝার চেষ্টা করেছি। সো আমার সেই জন্য ডার্ক চরিত্র হিসেবে আমি এটাকে অ্যাপ্রোচই করিনি, আমি একজন ডিস্টার্বড মানুষ হিসেবে একে অ্যাপ্রোচ করেছি, যার সাইকোলজিটা হয়তো বাকি সাধারণ মানুষের থেকে একটু ঘেটে গেছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।